সকালবেলায় উঠেই আমার এক কাপ চা লাগতো, কিন্তু মোটামুটি প্রায় ধরুন মাস 7 হয়ে গেল এই অভ্যেস থেকে আমি মোটামুটি মুক্ত হয়েছি। এখন সকালবেলায় উঠে আমার 1 লিটার জল লাগে। মোটামুটি ঘুম থেকে উঠেই একদম ওই বাসি মুখেই ধরুন 500 ml মতো হয়ে যায়, তারপর ঘুরিয়ে ফিরিয়ে ওই ঘুম থেকে ওঠার 1 ঘন্টার মধ্যে 1 লিটার খেয়ে নিই। কিন্তু এখন মোটামুটি আমি 3 কাপ মতো করছি। 1 কাপ আমার হাজব্যান্ডকে দেবো, 1 কাপ শ্বশুরমশাইয়ের জন্য, আর 1 কাপ রেখে দিচ্ছি দুপুরের জন্য। মেয়ে আমার এখনও ঘুম থেকে ওঠেনি। আমার হাজব্যান্ডের এই সকালবেলাতেই 1 কাপ লাল চা হয়। তারপর সারাদিনে সে যা চা খায় সেগুলো সবই হচ্ছে চিনি ছাড়া দুধ চা। গেলকাল আমাদের বাড়ির বিছানার চাদরগুলো সব তোলা হয়েছে আজকে, যার ফলে ছাদে জামা কাপড়ের একটা যুদ্ধ চলবে। মানে দড়ির সংখ্যা কমে গেছে, এদিকে জামা কাপড় প্রচুর। দেখি মামুনি ব্যাপারটাকে কিভাবে ম্যানেজ করছে। নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি ভালো আছেন সবাই, যে যেখানে আছে। আমরাও শিলিগুড়ি শহরে খুব ভালো আছি। কালকে বৃহস্পতিবারের জন্য আমাদের সমস্ত বিছানা চাদর তোলা হয়েছিল, কিন্তু কালকে কেচেছি, দুভাগে কেচেছি, কিন্তু কোনোটাই মেলা হয়নি। কারণ মেলতে গেলে কালকে হয়তো বা নাও শুকোতে পারতে ওনার সম্ভাবনা ছিল। তা আজকে আমার সকালবেলাতে উঠে সেগুলোকে মেলতে হয়ে গেছিলো দেরি, যার ফলে একটু আগে দেখলাম যে যেহেতু কিছু ভেজানো ছিল, নিচের সবটুকু মেশিনে দিয়েছিলাম এমনটা নয়, মেশিনে দিতে গেলে 3বার করে দিতে হবে, কারণ উপর নিচে অনেকগুলো বিছানা এবং সেগুলো অনেকগুলো চাদর। তো একবারেরটা মামুনি ভিজিয়ে রেখেছিলো, যেমন এই যেটা, এটা যেহেতু সাদা, আমি বলেছিলাম যে আমাদের বিছানা যেটা পাতা ছিল এটা তুমি ভিজিয়ে দিও, এটা তুমি ভিজিয়ে সারা রাত ভেজানো থাকবে, পরের দিন কেচে দিও। তা সেটা কেচে দিয়েছে, তো সেগুলোও তো আছে, প্লাস আমাদের জামা কাপড় আছে। এদিকে তারের সংখ্যা কমিয়ে দিয়েছি, তাই জন্য ওরা সকালবেলায় এসে তার টাঙিয়েছিল। কিন্তু আমার হাজব্যান্ড যদি একটু বাজারে গেছে, সে যদি ওপরে এসে বাজার থেকে ফিরে উপরেই আসবে, সে যদি দেখে এরকম তার চোখের সামনে তার আবার ঘুরছে এবং তাতে লটপট লটপট করছে জামা কাপড়, মানে ঢুকেই যদি সে তারগুলো দেখতে পায় এখান থেকে বেরিয়ে যদি এই জায়গাগুলোতে, তাহলে সে প্রবল বিরক্ত হবে। তাই জন্য সেগুলো সব এগুলো নামালাম, নামিয়ে সব আবার অ্যাডজাস্ট করলাম। সে এই যে চতুর্দিকটা একেবারে ভর্তি হয়ে রয়েছে, হ্যাঁ, হয়ে তারপর ওই তারটাকে খুলে দিয়েছি, ওই যে ওখানটাতে তার নয় আর কি, নারকেলের দড়ি। এগুলো কিলো কিলো কিনে আনে আমার শ্বশুরমশাই, তা সেগুলো ছিল, তা খুলে দিলাম। এখন একটুখানি শান্তি মনে হচ্ছে। জামা কাপড় ছাদে হোক বা চতুর্দিকে হোক, মানে ছড়িয়ে ছিটিয়ে থাকলে ভীষণ বাজে লাগে দেখতে। যত কম সংখ্যক হবে ততই ভালো। এখানে মানে এতগুলো স্ট্যান্ড দেওয়ার পরেও এদের দড়ি টাঙাতে হলো, এটাই আর কি ভাবছি। আমাদের প্রত্যেকেরই মাথায় বোধহয় কিছু স্টিরিওটাইপ থাকে, আমরা সেগুলো থেকে কিছুতেই বেরোতে চাই না, বা রাস্তা দেখিয়ে দিলেও বেরোতে চাই না। যেমন এই যে এখানে এই স্ট্যান্ডটা উপরে দিয়ে দিয়েছি, এই স্ট্যান্ডের মধ্যে কতগুলো হ্যাঙ্গারের পয়েন্ট আছে, বাড়িতে ভর্তি ভর্তি হ্যাঙ্গার। সে হ্যাঙ্গার দিয়ে কিছুতেই মেলবে না, তারা দড়িই টাঙাবে, প্রয়োজনে রাগারাগি হবে, কিন্তু তাও তারা দড়িই টাঙাবে। তো যাই হোক, যেগুলো কালকের কাঁচা ছিল মেশিনে সেগুলো ছিল, তা কিছু বালতিতে রেখে দিয়ে আবার রাত্রেবেলা কেচেছিলাম, সেগুলো সব শুকিয়ে গেছে। এগুলো সব নিচে নিয়ে যাই, এক খোলা মামুনিকে দিয়ে পাঠিয়ে দিলাম, আর এক রাউন্ড হচ্ছে এইটা। অলকা দিয়ে আসবে না, দুদিনের ছুটি নিয়েছে বাড়িতে। আজকে ওদের একটা বড় পুজো আছে, শিবের পুজো, সেই কারণে। তো জলখাবার খাওয়ার পর কালকে রাত্রেবেলায় দুটো ছিল, তাছাড়াও জলখাবার খাওয়ার পর শুধু চায়ের কাপ হয়েছে দেখুন আমাদের। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, আরও আর 2টো কাপ ঘরেতে রয়েছে আর কি, মানে সেগুলোতে চা এখনও আছে, বাট গরম তাই খেতে পাচ্ছি না। যখন ওগুলো ঠান্ডা হতে হতে কটা মেজে নিই, 15 মিনিটও লাগবে না। হয়ে গেল, আবার দ্বিতীয় রাউন্ডের জন্য চাও বসে গেল, চায়ের জল। কয়েকদিন হলো কিছু না কিছু একটা কারণে স্নান করতে পুজো করতে দেরি হচ্ছে, তো হচ্ছেই। আজকেও দেরি হয়ে গেল, অনেক দেরি হয়ে গেল। একটু আগে আমার গোপালকে আমি খেতে দিলাম, ভাবতে পারছেন, অনেকটা দেরি হলো আজকে। এখন প্রায় 4:45 বাজে, আমি চান করে বেরিয়েছি 4টের পর। আমাদের একজন পরিচিত ভদ্রলোক আর কি, দিব্যাঙ্গ তিনি, তা ওই একটা হোটেলে খেতে যেতেন, তিনি খেতে বসে আজকে মারা গেছেন আর কি। তো সেটা আমাদের কাছে খবর এলো, ওনার যে ছোট্ট অ্যাকচুয়ালিতে বাড়ি আছে, যার ফলে সেখানে আধার কার্ড বা সেসবগুলোও রয়েছে। বাড়িটা আছে, বাড়িটা কিছুতেই ছেড়ে চলে গেলেই বেহাত হয়ে যাবে, জন্য উনি বৃদ্ধাশ্রমেও থাকতে পারছেন না। মানে বাড়ি আছে মানে একটা ঝুপড়ি আছে। তো ওই যে 3 চাকার যে হাত প্যাডেল যে সাইকেলগুলো, ওগুলো করে করে উনি চালান আর কি নিজের, সেটুকু সামান্য কিছু সরকারি ভাতা টাতা পান আর কি। আর কী ভাতা অত ডিটেলে আমি জানি না, ঘুমাতে জানে। তো যেহেতু ওনার দুবেলার যে খাবারটা, ওটা একটা হোটেলে উনি প্যাডেল করে করে আসতেন, এবং সেই হোটেলের সাথে আমাদের যোগসূত্রতা ছিল। তা ওই হোটেলের ভদ্রলোক তখন ওনারা ভিডিও করছে, তখন খবর দিয়েছে। তা সেগুলো মেটাতে, ওরা তো মুসলিম ধর্মাবলম্বী, তো তা সেগুলো মেটাতে একটু সময় লাগলো, কিছু টাকা পয়সার ব্যাপার, বা হাসপাতালে নিয়ে যেতে হবে।
তো নাহলে মৃত্যু সার্টিফিকেট পাবে না। এখন প্রায় অনেকগুলো শহরেই কি ভালো ভালো সব ছেলেমেয়েরা, জানেন তো, অল্প বয়সী সব ছেলেমেয়েরা সমাজসেবায় কাজ করছে, দেখে ভালোও লাগে। এরাই দায়িত্ব নিয়ে নিল আর কি, আমরা কটা টাকা মাত্র পাঠালাম, আর তো কিছু না। তো হোটেলের যে ভদ্রলোক, তিনিও খুব সাহায্য করলেন আর কি এসব ব্যাপারগুলোতে। চালু হোটেল, ভাতের খাওয়ার টাইম, ওই সময় একটা কিছু হয়ে গেল আজকে, অদ্ভুত ঘটনা, ভদ্রলোক খেতে বসে মারা গেলেন। এটা সত্যি ওনার আজকে দিনের হয়তো বা ব্যবসাটা খারাপ হলো, কিন্তু ভদ্রলোকের তাতে কোনো রকম অসুবিধা নেই। এত এত ভদ্রলোক উনি। সমস্ত মানুষেরা চলে গেলে ভগবানের কাছে দুহাত তুলে প্রার্থনা করা যে ঠাকুর এদের পরবর্তী জীবনটা ভালো দিও, এত এত দুর্বিষহ, এত কষ্টের জীবন দিও না। থাকে হয়তো আগের জন্মের কিছু দোষ প্রারব্ধ, যার ফলে জীবন কেটে গেল। তো ঠাকুর যেন এবার ভালো রাখেন ওদের। এর মাথায় ঠাঁইটুকুও থাকে না, না, তাদের জন্য বিভিন্ন রকম বৃদ্ধাশ্রমে ঠাঁই খুঁজতে হয়। তারা নিজেরা জোগাড় করতে পারেন না, তাদের জোগাড় করে দিতে হয়। আর বৃদ্ধাশ্রমের সংখ্যা কম, সিট সীমিত, আর এদের মানুষের সংখ্যা এত পরিমাণে বাড়ছে না প্রতিনিয়ত, ব্যাপারটা খুব চ্যালেঞ্জের হয়ে যায়। আর বৃদ্ধাশ্রমগুলোর ভেতরেও এত চুলোচুলি, এত সমস্ত কিছু, মানে সে আর বলার নয় বাইরেতে। মানে শুভ সন্ধ্যা বন্ধুরা। বাইরে একদম ঘ্যান ঘ্যানে বিচ্ছিরি একটা বৃষ্টি শুরু হয়েছে, ভাল লাগছে না। তো যে জিনিসটা আমার মন ভালো করে দেয় সেই জিনিসটা তো হচ্ছে কয়েন। আমি কয়েনগুলো নিয়ে পড়েছিলাম একটু আগে। কিছু কয়েন এক্সচেঞ্জ করা হয়েছে, আর কিছু কিছু কয়েন হয়নি। 5 টাকাগুলো এক্সচেঞ্জ হয়ে গেছে, আর 10 টাকাগুলো নিয়ে পড়েছিলাম আজকে। তার মধ্যে কয়েকটা জিনিস আপনাদের আজকে একটু দেখাই। এই যে কয়েকটা আলাদা করে রেখেছিলাম, মনে হচ্ছিল যেন এগুলোর মধ্যে কোনোটা একটু ভ্যালুয়েবল হতে পারে। যেমন এগুলোকে বলে একম কয়েন, আজাদি কা অমৃত মহোৎসব, সেটার শর্ট ফর্মে একম কয়েন। তো এই কয়েনের মধ্যে বোধহয় 2022-এরটা, আমি শিওর হয়ে বলে দেবো, এখানে হয়তো লিখে দেবো আপনাদের কোন কয়েনটা দামি। সেটা ছাড়া অন্য কয়েনের কিন্তু কোনো রকম দাম নেই। 2022-এ সম্ভবত নয়ডা মিন্টের কয়েন সেটা হচ্ছে, মানে এটা যেমন 2024 দেখতে পাচ্ছেন তো, এই যে দাঁড়ান ভালো করে দেখাচ্ছি, 2024 কলকাতা মিন্ট। এই কয়েনগুলো কিন্তু একদম চালু কয়েন। আপনার ইয়েতে যা যা কয়েন পাবেন আপনি খুব স্বাভাবিকভাবেই সেগুলো বেশিরভাগই হবে কিন্তু চালু কয়েন। এর মধ্যে কয়েকটা যেমন রিজার্ভ ব্যাঙ্কের কয়েন আছে, যেগুলোকে আমার মনে হয়েছিল বাবা এগুলো বোধহয় খুব দামি কয়েন। তো পেছনে যে সিংহ, হ্যাঁ, কিন্তু না, এগুলো 10 টাকার দাম 10 টাকাই আর কি। মিন্ট যাই হোক না কেন, এগুলো 10 টাকা, মানে প্রচুর পরিমাণে সার্কুলেট হয়েছিল, যার ফলে এগুলোর দাম কিন্তু খুবই সীমিত। এগুলো তবু দেখে যেন মনে হয় বাবা একটুখানি পেছনে ছবি টবি আছে, তাহলে বোধহয় এই কয়েনগুলো দামি হতে পারে, এগুলো মনে হয় আমাদের কালেকশানে আমরা রেখে দিই। কিন্তু যে কয়েনগুলো একটুও দেখে কিছু মনে হয় না আর কালেকশানে আমরা রাখি না এবং জলের মধ্যে বইয়ে দিই, অথচ সেই কয়েনগুলো ভ্যালুয়েবল, সেগুলো কোনটা? আমার কাছে তো এত এত কয়েন ছিল, প্রায় 2000 টাকার আমার কাছে 10 টাকার কয়েন ছিল। তার মধ্যে 2000 টাকার মধ্যে আমি কয়েন কটা পেয়েছি ওই রকম, সর্বসাকুল্যে 3টে। তাহলে দেখাই কোন কোনগুলো। কয়েনের ক্লাস করতে ভালো লাগছে না তো, এইটা দেখে এবার ভালো লাগতে শুরু করবে। এই যে দেখুন, দেখতে খুব একটা কি অসাধারণ কিছু, কোনো ছবি নেই, কিছু নেই। হ্যাঁ, অসাধারণ তো নয়, ভীষণ সাধারণ, তাই না? আচ্ছা, এরপর আপনাদের আমি এখানে এটা হচ্ছে কোনটা এক সাল থেকে হয়েছে সেটা দেখাচ্ছি, করে দেখাচ্ছি। এটা হচ্ছে নয়ডা মিন্ট। 2009 নয়ডা মিন্ট। এটাও কি তাই? হ্যাঁ, 2009 2009 নয়ডা মিন্ট। এটা একটু অস্পষ্ট, কিন্তু এটা নয়ডা মিন্ট, দুটোই। সাইডে এইবার আমি এই কয়েন দুটোর দামটা রেখে দিচ্ছি। আমরা কি এই দুটো কয়েন পাতাল ঘুরে পেয়েছি, না কোনো কালেক্টরের কাছ থেকে কালেক্ট করেছি? তা তো না, কেউ একটা দিয়েছিল চালু কয়েন 10 টাকার বদলে, 10 টাকা হিসেবে সে আমাদের দিয়েছিল, কিন্তু এটার দাম তো 10 টাকা নয়। বুঝতে পেরেছেন নিশ্চয়ই কেন বলি কয়েন চট করে হাতে গলিয়ে দেবেন না। এই হচ্ছে তৃতীয়টি। এটি এমনিতে ঠিক আছে, কিন্তু এটা এরর কয়েন। আপনারা দুটো সার্কেল বুঝতে পারছেন তো, মানে বুঝতে পারছেন আপনারা তো, ওই যে এটার গঠনগত একটুখানি ত্রুটি হয়ে গেছে আর কি। এই ধরনের কয়েন সাধারণত মানে ওই প্রিন্টের একটু গড়বড়, তারপর গঠনগত একটুখানি গড়বড়, এই সমস্তগুলো দেখে আমরা বলি না এগুলো অচল অচল। কখনো না, এগুলো অত্যন্ত মাত্রায় সচল, আর এগুলো যথেষ্ট ভ্যালুয়েবল। এই যে দূর থেকে দেখে দেখুন কয়েনটা এরর কয়েন। আর একটা হচ্ছে এই যে কয়েনগুলোকে যেগুলো বলে সেগুলো হচ্ছে রেন ড্রপ কয়েন বলে। হ্যাঁ, তো এটা দেখছেন তো, বছরটা হচ্ছে 2022।
তলায় কোনো মিন্ট মার্ক নেই, তার মানে এটা কলকাতা মিন্টের। কলকাতা মিন্টের নিচে কোনো রকম সিম্বল থাকে না। এটা 2022-এই না একম কয়েন, যেটাকে বলে আজাদি কা অমৃত মহোৎসব কয়েনটা চালু হয়ে যায়, যার ফলে এইটা কেবলমাত্র 2022-এ হয়েছিল হচ্ছে, ট্যাক্স সাল হচ্ছে কলকাতা আর হায়দ্রাবাদ থেকে। কলকাতা ট্যাক্স সালে মাত্র 5% এই 2022 এই রেনড্রপ কয়েন তৈরি হয়েছিল, আর হায়দ্রাবাদে হয়েছিল এটা 1%-এরও কম, 0.03%, মানে সর্বসাকুল্যে বোধহয় 1000টাও নয়। তো কারোর যদি এই কয়েনটা হাতে পান আপনারা, প্রথম কথা যে এইটাও কিন্তু খুব একটা যে পাওয়া যায় তা না। তো তারপর ওই আসলে মিন্টেজটা বন্ধ করে দেওয়া হয়েছিল, কারণ একম কয়েন তারপরে চালু হয়েছিল। আপনি খুঁজে পেতে যদি একটা এরকম 2022-এর কয়েন পান এবং তার তলায় যদি থাকে একটা স্টার, তাহলে মনে রাখবেন বন্ধুরা, আপনার কানে যে সোনার দুলটা আছে তার থেকেও সেই কয়েনটার ভ্যালু কিন্তু বেশি হবে। এখন যেটা আমার হাতে আছে সেটাও কিন্তু ভ্যালুয়েবল, তবে এটার কোনো ভ্যালু কিন্তু এখনও কোথাও আপনি দেখতে পাবেন না, যার ফলে এটাকে আপনি তথাকথিত ভ্যালুয়েবল বলতে পারবেন না। কিন্তু এই কয়েনটা রেখে দেওয়ার মতো কয়েন, এই কয়েন বিলিয়ে দেওয়ার মতো নয়। আপনার কাছে যে সমস্ত খুচরোগুলো আছে তার মধ্যে যদি দেখেন এই রেনড্রপ 2022-এর কয়েন, যদি দেখেন সেটা কলকাতা মিন্ট, এটা কিন্তু খরচ করবেন না, কারণ এখনও পর্যন্ত এটা ভ্যালু কেউ দেখাচ্ছে না ঠিকই, কিন্তু দেখাবে খুব শীঘ্রই, হয়তো বা দেখাবে, বা না দেখালেও যদি ঠিকঠাক লোকের কাছে যান তাহলে কিন্তু এটা একটা যথেষ্ট ভ্যালু পাবেন। এটার দাম তো কোনোভাবেই 10 টাকা নয়। যেদিন 10 টাকাগুলো সব দিতে যাব, এই রিজার্ভ ব্যাংকের কয়েনগুলো দিয়ে দেবো। এই 3টে কয়েন বাদ দিয়ে আর বাদ বাকি সব কয়েন কিন্তু চালু, সেগুলো সব গিয়ে টাকাতে, নোটে কনভার্ট করে নেব। হচ্ছে না আসলে এগুলো, ওই একটা 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 করে দেখা, তারপর কোনগুলো ভালো কোনগুলো খারাপ, মানে 5 টাকার মধ্যেও কিন্তু ভ্যালুয়েবল কিছু পেয়েছি আমি, তো সেগুলো আছে, বাদ বাকি সবই এক্সচেঞ্জ হয়ে গেছে আর কি। তো আসল কথাটা কি জানেন, আমি কিছুটা, অনেকেই বলেন যে কোথায় বিক্রি করব। দেখুন বন্ধু, একটা সমস্যা আছে এই ব্যাপারে। আগে আমি মনে হতো যে কালেক্টরকে আমিও তো নিজেও এই ব্যাপারে নিজেকে তৈরি করছি, তো সেই জায়গায় মনে হচ্ছে যে কয়েন কালেক্টররা যদি এসে কালেক্ট করে নিয়ে যায়, প্রত্যেকটা শহরেই এরকম কিছু কিছু কয়েন কালেক্টর থাকে, তাদেরকে দেওয়ার ক্ষেত্রে একটা অসুবিধা আছে, সেটা বুঝতে পারলাম। কারণ তারা না সব হরে দরে, ধরুন আপনার কাছে হয়তো 2000 টাকার কয়েন আছে, ওরা আপনাকে 2100 টাকা বা 2200 টাকা দিয়ে পুরোটা নিয়ে চলে যাবে, যেটা কিন্তু লস। কারণ 2000 টাকার কয়েনের মধ্যে এরকম অনেক কয়েন পাবেন যেগুলোর এক একটার ভ্যালুই হয়তো বা 1000 টাকা। সেজন্য কয়েন না চিনলে কয়েন কালেক্টরকে দেওয়াটা লস প্রথমত। কিছু কিছু সারা ভারতবর্ষে তথা সারা বিশ্বে এই রকম কোনো সরকারি কয়েন সংগ্রহকারী অফিস নেই যারা আপনাকে একটা নির্দিষ্ট রেটে কয়েন নেবে। এটা সবসময় হবে যে আপনি কারো কাছে বিক্রি করতে যাবেন নিজের গরজে, সেখানে কিন্তু আপনি দামটা খানিকটা কম পাবেন। বেস্ট হচ্ছে কিছু কিছু মেলা হয় বিভিন্ন জায়গায়, ওই মেলাতে গিয়ে ব্যাপারটা নিয়ে একটু আইডিয়া করা। অনেকেই আছেন ভিডিও করেন, ভিডিও যারা করেন তাদের মধ্যে বেশিরভাগই হচ্ছে ভালো নয়, ঠিকঠাক নয়। এখনও পর্যন্ত ওই নিমো বলে একটা জায়গাতে একটা ছেলে আছে, সেই ছেলেটার ভিডিওটাই আমি যদ্দূর মনে হচ্ছে এখনও পর্যন্ত তুলনামূলকভাবে একটুখানি বেশি অথেন্টিক। এছাড়াও আরও কয়েকটা হিন্দিতে চ্যানেল আছে 3-4টে, যারা ঠিকঠাক কথা বলে, আর বেশিরভাগই ফরেববাজ। বাংলায় হয়তো বা আরও কিছু অথেন্টিক চ্যানেল আছে, আমি হয়তো অত ডিটেলে জানি না। মিলিয়ে মিশে এখনও পর্যন্ত এই কয়েন কোথায় দেব সেটা নিয়ে একটা ধোঁয়াশা আমার মধ্যেও আছে। যখন সেটা মানে চলে যাবে, আমি নিজে তো খোঁজার চেষ্টা করছি, কারণ আমি নিজেও এই কয়েনগুলোকে ঠিকঠাক জায়গায় দিতে চাই। যদি জানতে পারি অবশ্যই আপনাদের জানাবো, কিন্তু এখনই আমার কাছে একদম নিখুঁত নির্ভুল ইনফরমেশন নেই, যার ফলে আমি আপনাদের দিতে পারছি না। কিন্তু এইটুকু অনুরোধ করতে পারি যে জলের মতো করে টাকা যেমন বয়ে যায়, কয়েন সেরকম বইয়ে দেবেন না, রেখে দেবেন। কোনটা যে হঠাৎ করে মা লক্ষ্মী কৃপা করে বলবেন যে আমি তোমার ঘরে এলাম, কেউ জানে না। তবে আমার এক পরিচিত, তারা কিন্তু কয়েন বিক্রি করে মাঝখানে প্রচুর পরিমাণ লাভ করেছিল। তারা আমাকে একজনের খবর দিয়েছে, আমি আগে নিজে সেখানে যাই, আমি দেখি যে সেটা ঠিকঠাক জায়গা, তারপরে অবশ্যই আমি আপনাদের বলতে পারবো। ওরকম অনেকেই দেখছি ফোন করে আপনার ভুলভাল কয়েনকে, যে একটা 2 টাকার চালু কয়েনকে তারা বলছে এটা অনেক দামি, এটা আমি আপনাকে এত টাকা দামে দেবো, কিন্তু আমাদের একটা অর্গানাইজেশন আছে, আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে বলে আপনি রেজিস্ট্রেশন করে আপনাকে 5000 টাকা নিয়ে তারপর সে দেখবেন ভোঁকারটা হয়ে যাবে। এই ধরনের জিনিসও এই কয়েন বিক্রি করার ক্ষেত্রে কিন্তু প্রচুর মানুষের মাথায় টুপি পড়ে। তাই কয়েন যারা কেনাবেচা করতে টাকা চায় বা রেজিস্ট্রেশন ফি হিসেবে কিছু একটা টাকা চায়, তাদের কাছে কখনোই দিতে নেই। এটা সব সময় 100% জেনে বলছি, এটা 100% ফরেববাজ। কিন্তু আমি পড়াশোনার কথাটাই বলবো, কারণ এটা ছাড়া উপায় নেই। সত্যি কথা, কেউ রাতারাতি আপনাদের গুলিয়ে খাইয়ে দেবে না, কিছু খাটনি আপনাদের নিজেদেরই খাটতে হবে, এবং সেটা খাটলে কিন্তু কয়েন হঠাৎ করে একদিন দেখবেন আপনাদের অনেক টাকা দিয়েছে।
কিন্তু সেজন্য একটু পরিশ্রম করতে হবে। এই ব্লগটা হয়তো বা অনেকের কাছেই একটু একঘেয়ে লাগছে, কিন্তু যাদের কাছে লাগছে না, যারা এর মধ্যে থেকে নির্যাসটা নিতে পারবেন, তারা কিন্তু জীবনের একটা বন্ধ দিক উন্মুক্ত করে ফেলতে পারবেন। কারণ এরকম প্রত্যেক দিন হাতে আমাদের টাকা গলে যায়, কয়েন গলে যায় প্রায় সবারই। যাদের উপকারে লাগবে এই ব্লগটা তাদের জন্যই করা, সত্যি। ঘিনঘিনে বৃষ্টির জন্য এখানে সমস্ত কিছু এনে রেখে দিলাম। ভালো লাগছে না ঘরের ভেতরে এই ভেজা জামা কাপড় দিতে, তো মোটেই ভালো লাগে না। এগুলো খুব একটা ভেজা নয় যদিও, কিন্তু তবু আর ওয়েদারটা এত বাজে হয়ে গেছে না, জ্বর জ্বর লাগছে, শরীরটা খারাপ খারাপ করছে কীরকম একটা জানো। এবং এটা ঘরে ঘরেই তাই, তাও তো দোতলাতে ড্যাম্প কম, একতলাতে ভীষণ ড্যাম্প ওঠে। আর আমার শ্বশুর কিছুতেই ওপরে আসবেন না, বারবার করে অনুরোধ করার পরেও ওপরে এসে শোবে না। ঠিক আছে, আর কি বলবো, বয়স্ক মানুষ। আমি ভাবছিলাম আজকেই যে আমার যে মাসের যে ভাঁড়টা সেটা আমি ভাঙবো, কারণ ওটাতে আর টাকা ঢোকানো যাচ্ছে না, ঠসে ঠেসে কোনো রকমে ঢোকাতে হচ্ছে, চামচ দিয়ে গুটিয়ে গুটিয়ে নোটকে ভেতরে ভরতে হচ্ছে, একদমই ভরে গেছে আসলে। তা সেটা ভেঙে ফেলবো। তো কিন্তু সেটা আজকে না করে দেখি কালকেও করতে পারি। কারণ যাই হোক, ঠিক আছে, ওটাতে প্রথম মাসে জমেছিল হচ্ছে 2240, তারপরের মাসে জমেছিল 1970। এই মাসে কত হয় দেখি। খুচরো বেশি জমালে টাকার অঙ্কটা মানে ইয়েটা যোগে একটুখানি কমে যায়, কারণ ভাঁড়ের সাইজ তো তোমার একই, এখন ভেতরে স্পেসও একই। বড় নোট রাখলে টাকাটা একটু বেশি জমে। কিন্তু আমার যখন দেখি ব্যাগ ভর্তি হয়ে গেছে অনেকগুলো 20 টাকায় বা অনেকগুলো 10 টাকায়, তখন তার মধ্যে 2, 3, 4 বা অনেকগুলো 100 টাকা হয়ে গেছে, একটা 500 টাকা ভাঙালাম, তাতে করে 5টা 500 টাকা, তার মধ্যে হয়তো একটা ভরে রাখলাম বা 2টো ভরে রাখলাম, এরকম করে করেই তো আমার জমে। ওই আজলা ভরে ভরে জমিয়েই কিন্তু আমার মোটামুটি দেখুন 2টো মিলিয়েই প্রায় 4000-এর বেশি হয়ে গেছে। তা এবারে দেখি কত হয়, জানি না। তো এখন আপাতত আজকের দিনের ব্লগটাকে আর বড় করব না। যদি আমার ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটা অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণে জানো টাটা।